বেনজিরের দায় নেবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার নিয়ে সংশয় মেননের, জনগণকে আহাম্মক ভাবছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের বিচ্যুতিতে বাড়ছে অর্থনৈতিক সংকট, অভিমত বিশিষ্টজনদের। দেশি বিনিয়োগকারীদের বিদেশ পাড়ি অশনি সংকেত। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধে দায়ীদের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। দেশটিতে যেতে ব্যর্থ যুবকের ভৈরবে ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ। এমপি আনার হত্যা তদন্তে ডিবি এবার নেপালে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বেনজিরের দায় তাকেই নিতে হবে, পুলিশ বাহিনী নেবে না। এছাড়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল তদন্ত ভারত করবে, চাইলে সহযোগিতা করবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে ছোটখাটো যে কমপ্লেইনগুলো আছে, স্পেশালি দুর্নীতির কমপ্লেইন, তারপরে হচ্ছে আপনার দুর্ব্যবহারের কমপ্লেইন, এই দুটোর বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমনে পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার। চাকরি থেকে অবসর নেয়ার 3 বছরের মাথায় তার ও তার পরিবারের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। এরই মধ্যে বেনজির, তার স্ত্রী ও 2 কন্যা বিভিন্ন ব্যাংকে রাখা তাদের শত কোটি টাকা তুলে দেশ ছেড়ে পালিয়েছেন, এমন সংবাদের শিরোনাম ঘুরছে বিভিন্ন পত্রিকায়। তার নানা দুর্নীতি ও অপরাধের খণ্ডচিত্র বেরিয়ে আসছে গণমাধ্যমে। এমন নানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি জানান, বেনজিরের দেশ ত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, এতে করে পুলিশ বাহিনী মানে কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি, কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। বেনজির আহমেদের দুর্নীতি তার ব্যক্তিগত, এর দায় পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এমপি আনোয়ারুল আজিম আনার মূল তদন্ত ভারত করবে বলে জানান আসাদুজ্জামান খান। মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা, সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মানে এই মামলাটা আমাদের থাকে এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত। এদিকে এমপি আনার পলাতক খুনি সিয়ামের খোঁজে নেপালে গেল গোয়েন্দা দল। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে বলেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, সরকার ঘনিষ্ঠরা দেশের ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার ব্যক্তি শীর্ষ ঋণ খেলাপি। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় বক্তারা আরও বলেন, কম প্রয়োজনীয় কিংবা প্রয়োজন নেই এমন প্রকল্প গ্রহণের কারণেও দেশে ডলার সংকট তৈরি হয়েছে। অস্বাভাবিক হারে বাড়ছে মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা। দেশে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটি টাকা বেশি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মূল্যস্ফীতির চাপে স্বল্প ও সীমিত আয়ের মানুষ সংসার চালাতে পারছেন না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক আইজিপি বেনজিরের বিচার নিয়েও সংশয় প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।
কি দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে, সংসার চলে না মানুষের। বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে, তখন আমরা কিন্তু কেউ সংশয় মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা, আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহ বাচ্চুকে এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি, কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তারা যে টাকা নিয়েছেন, খরচ করেছে, সে সম্পর্কে কোনো বিচারের জায়গায় যেতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে সরকার বলছে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না, সাবেক আইজিপি বেনজিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, দুদক তলব করেছে। অন্যদিকে বেনজির ব্যাংক খালি করে সপরিবারে বিদেশ চলে গেছে। সরকার জনগণকে আহাম্মক মনে করেছে, কিন্তু জনগণ সবই বোঝে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন। অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি সেক্টরে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বলেন, এখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে। আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, হ্যাঁ সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে ইন্সপিরেশন, অনুপ্রেরণের স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন। এটা অসুবিধা কেন আমরা থেকে বের করতে পারিনি? আমি সেটাই বলছি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি। আমরা সেখান থেকে সরে আসি। আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরে নিয়েছি। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন। গণমাধ্যমের এমন খবর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সরকার দেশে বর্গীর শাসন কায়েম করেছে, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে। বেনজির চলে গেছে, মে মাসের ৪ তারিখে সে তার সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে হবে না, এসব কথা বলা হলো। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, বর্গীর দেশ তৈরি করেছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি হারেনি, উজ্জীবিত হয়েছে, লড়াই করেই দাবি আদায় করা হবে। আওয়ামী সরকার আমলে এটাকে বাতিল হয়ে গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগকারী দূরে থাক, দেশি বিনিয়োগকারীরাই পাড়ি জমাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা গেছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় ১৮%। একই সময়ে দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় ১৪%। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমহ্রাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে ৩৯৬ কোটি ৯৮ লাখ ডলার, যা তার আগের বছরে ছিল ৪৮২ কোটি ৭৩ লাখ ডলার। একই সাথে
চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন, খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে, যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়েবালি, বাড়বে না কর্মসংস্থানও। আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনবো? বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা ফুল স্টপ শপ। অবভিয়াসলি যারা ব্যবসা করতে যায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায়, যাতে লোনটা নিতে, যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয়। এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকার ৫৩তম বাজেট, যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে ৬.৭৫%। এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছি। গভর্নমেন্টের এইসব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে, এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তৈরি পোশাক রপ্তানিতে প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি SM মান্নান কোচি। তিনি জানিয়েছেন, 1 বছরের ব্যবধানে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেক হয়েছে। গেল 5 বছরে উৎপাদন খরচ বেড়েছে 50%, মজুরিও 56% বেড়েছে। অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তৈরি পোশাক খাতের অগ্রগতি তুলে ধরতে গঠনমূলক সংবাদ প্রচার করার উপর গুরুত্বারোপ করেন। সংগঠনটির সাবেক সভাপতি ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, কর্মসংস্থানের বড় প্ল্যাটফর্ম তৈরি পোশাক খাতকে বিশ্ববাজারে টিকিয়ে রাখতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এজন্য উৎসে কর কমিয়ে আগামী 5 বছর একই হারে কর আদায়ের দাবি জানান ব্যবসায়ীরা। অর্থনীতির 10% আমাদের ট্যাক্স কর্তন করে থাকে, এটা আমরা 5% করার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি 2020 এবং 29 সাল পর্যন্ত ইনসেন্টিভ অব্যাহত রাখতে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি। তাই বিকল্প নগদ সহায়তা দেওয়ার পূর্বের জন্য এটা অব্যাহত রাখার জন্য আমরা অনুরোধ করছি। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সংকটের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে জড়িতদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যাদের ভিসা হয়েছে তাদের তালিকা দিতে পারেনি বাইরা, যে কারণে ফ্লাইটের সমস্যা হয়েছে। মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী, তবে এখনও সেই চিঠির জবাব আসেনি। সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করব। যারা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতেছে তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে ব্যর্থ হলেও হুঙ্কার দিতে ভুল করেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত মার্চে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েই 31 মে শ্রমিক পাঠানোর সময় বেঁধে দেয়। 2.5 মাসেও 31,000 শ্রমিক পাঠানোর ফ্লাইট দিতে পারেনি সরকার।
এদিকে সরকারের উদাসীনতার কারণে অতিরিক্ত টাকা গুনেও বিদেশ যেতে না পারায় নিঃস্ব কয়েক হাজার রেমিটেন্স যোদ্ধা। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ব্যর্থ হলেও দোষারোপ না করে উল্টো প্রতিবছর নিজেদের শেষ সম্বল বিক্রি করে বিদেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করেন লাখ লাখ যুবক। নিজস্ব ব্যবস্থাপনায় নিজেকেই প্রবাসী করার চেষ্টায় উল্টো বাধা আসে সরকারের নানা অপরিকল্পিত আইন। সেই সাথে লড়াই করতে হয় সরকারকে বিভিন্ন পর্যায়ে সুবিধা দেয়া রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত মুনাফার সাথে। কত শত অব্যবস্থাপনার সাথে লড়াই করে একজন শ্রমিককে বিদেশ যেতে হয় সেই গল্প অনেক লম্বা। বিদেশে বাংলাদেশি শ্রমিকদের বড় বাজার মালয়েশিয়া। দেশটির সরকার গত মার্চে ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীরা 31 মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। প্রায় আড়াই মাস পরও ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত ফ্লাইট নিশ্চিত করতে পারেনি সরকার। ফ্লাইট বৃদ্ধির ব্যবস্থা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায়। এতে সাড়া না দিয়ে গতকালই বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া। এদিকে সব কিছু জেনে শুনেও প্রবাসী কর্মীদের প্রতারণার জালে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি। জমি জাতি সব বেঁচে কিনে ধরে নিয়ে গেছে। আজ আমাকে ফ্লাইট নেই, আজ 1.5 বছর ধরে ঘুরছে। টাকা ফেরত চাচ্ছি কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ। এটা 100% প্রতারণা। প্রতারণার একটা মানুষ তার খেত বেচে টাকা দিছে, সুদ করে টাকা দিছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বলছে নির্দিষ্ট কয়েকটি এজেন্সির সিন্ডিকেটের প্রথা ভাঙা না গেলে শ্রমবাজারের অনিয়ম বন্ধ হবে না। বিশেষ ব্যবস্থাপনা যদি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় অথবা কর্মী পাঠানো হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে। সিন্ডিকেট হলো 100 জন, কিন্তু আমার বাইরের সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় 2500। তো 2500 কিন্তু এটা দায় নিবে না, এই দায়টা 100 এজেন্সিকেই নিতে হবে। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবার আগে নীরব দর্শকের ভূমিকায় থাকা প্রতিমন্ত্রী অবশেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন। ততদিনে নিঃস্ব কয়েক হাজার গরিব মানুষ। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব, তাদেরকে ছাড় দেওয়া হবে না। মালয়েশিয়ায় যেতে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় কর্মীদের গুনতে হয়েছে ৬ লাখ টাকা পর্যন্ত। এত টাকা খরচ করে যারা যেতে পারেনি সেসব কর্মীরা টাকা ফেরতের আশায় ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে সেতুতে চলন্ত ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। মালয়েশিয়ার শ্রমবাজারে নিষেধাজ্ঞার কারণে বিমানের যাত্রা বাতিল হওয়ায় বাবার সাথে ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ফিরছিল সোহেল তানভীর। শুক্রবার বিকালে ট্রেনটি ভৈরব রেল স্টেশনে বিরতি দিয়ে ছাড়ার পর মেঘনা নদীর ওপর রেল সেতু অতিক্রমকালে হঠাৎ পানিতে ঝাঁপ দেয় তানভীর। ভৈরব রেলওয়ে ও নৌ পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজের বাবা আমির উদ্দিন মেরাজ জানান, ছেলে ভিসা পেয়ে শুক্রবার বিমানে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানের যাত্রা বাতিল হওয়ায় ছেলেকে নিয়ে আখাউড়ায় বাড়িতে ফিরছিলেন তিনি। সংসারের সুখের জন্য ছেলেকে মালয়েশিয়া পাঠাতে চেয়ে এখন ছেলেকেই হারালেন। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন কাঠমান্ডু হয়ে অন্য কোনো দেশে চলে যেতে পারে। তিনি জানান, পলাতক কয়েক আসামিকে ধরতে সাহায্য চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পুলিশ। শনিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কথা বলেন। হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একটি দল নেপাল গেছে। প্রতিনিধি দলে ডিবি ছাড়াও পুলিশ সদর দপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এর আগে হারুনের নেতৃত্বে ডিবির একটি দল কলকাতা গিয়েছিল আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে। ২৮ মে রাতে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে ৩ থেকে ৪ কেজি মাংসের টুকরো উদ্ধার করে কলকাতা পুলিশ। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে, তারপরে বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা।
কর্পোরেট সেক্টর যতই প্রভাবিত করুক সংবাদপত্রের মান যেন ঠিক থাকে আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব 2022 সালে 25 বছর পেরোনো সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা দিতে রাজধানীতে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এই কথা বলেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতার 50 বছরের দেশ অনেক এগিয়েছে, এতে মিডিয়াও অনেক বড় ভূমিকা রাখছে। সৎ সাংবাদিকতাই পারে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, যে কোনো রিপোর্ট চ্যালেঞ্জ করার স্বাধীনতা সংবাদ মাধ্যমকে দেয়া হবে। গত 5 বছর আগে তাকালে এবং বাইরের দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় গণমাধ্যমকে কতটা স্বাধীনতা দেয়া হয়েছে। এ সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ক্রাইম কিংবা অর্থ পাচার নিয়ে চাইলেই সংবাদ মাধ্যম নিউজ করতে পারে না। যেমন আইজিবি পদে থাকাকালেই বেনজির আহমেদের কুকর্ম মিডিয়া জানত, কিন্তু কথা বলার সাহস মিডিয়া পায়নি। বলেন, সংবাদ মাধ্যমগুলোর হাত পা বাঁধা। নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, সবার সাথে আলোচনা করে ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যাপারে সিদ্ধান্ত নেবার কথা ছিল, কিন্তু পত্রিকা মালিকদের অন্তর্গারে রেখে আইনটি পাশ করা হয়। পনেরো মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ঠাকুরগাঁওয়ের 20টি গ্রাম। মৃত্যু হয়েছে 3 জনের। বালিয়াডাঙ্গি উপজেলায় শনিবার ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম, একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলার নয়াপাড়া গ্রামের 2.5 বছরের নাইম। ঝড়ে বিধ্বস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বেনজিরের দায় নেবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার নিয়ে সংশয়ে মেননের, জনগণকে আহাম্মক ভাবছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের বিচ্যুতিতে বাড়ছে অর্থনৈতিক সংকট, অভিমত বিশিষ্টজনদের। দেশি বিনিয়োগকারীদের বিদেশ পাড়ি অশনি সংকেত। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধে দায়ীদের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। দেশটিতে যেতে ব্যর্থ যুবকের ভৈরবে ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ। এমপি আনার হত্যা তদন্তে ডিবি এবার নেপালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।